আমি মেয়েটার দিকে এক ধ্যানে তাকিয়ে আছি। ওই ছামড়া, একে তো আমার গায়ের উপর পড়েছিস, তার উপর এভাবে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছিস কেন? আগে আমাকে ওঠা। না, না মানে মেয়েটার কথাই ঘোর কাটলো আমার। তারপর আমি তার গায়ের উপর থেকে উঠলাম। কি না মানে করছিস? মেয়ে দেখলেই গায়ের উপর উঠতে ইচ্ছে করে, তাই না? আপনি ভুল করতেছেন। আমি ইচ্ছে করে আপনার গায়ের উপরে উঠিনি। তোদের মতো ছেলেদের আমার চেনা আছে। তোর ভাগ্য ভালো আমি একটু কাজে যাচ্ছি, তা না হলে তোর খবর ছিল। মেয়েটা দেখতে তো সুন্দর, তবে এরকম ঝালমরিচের মতো ব্যবহার করেন কেন? কি বললি? আমি ঝালমরিচ? মেয়েটাকে রাগালে তো ভালোই লাগে, তাহলে একটু রাগিয়ে দেখি। শুধু ঝালমরিচ না, একেবারে পেত্তির মতো ব্যবহার করেন। তাছাড়া মুখে মনে হয় আধা কেজি ময়দা মেখেছেন। এবার তো মেয়েটা তেলে বেগুনে জ্বলে উঠল। কি বললি তুই? আমি পেতনি? আবার আমি ময়দা মাখি? আজকে তোর একদিনকে আমার যে কয়দিন লাগে। বলেই পাশ থেকে একটা লাঠি হাতে নিল মেয়েটি। এবার পরিস্থিতি খারাপ ভেবে দিলাম দৌড়। কিরে, পালাচ্ছিস কেন? দাঁড়া। এটা বলেই তার কাছে চলে গেল। না শুনে চলে আসলাম। আরে কি হয়েছে, আপনারা বুঝেননি তো? আসলে আমি আমার নানা বাড়ি গিয়েছিলাম 15 দিনের জন্য। সেই সময় আমাদের বাসা পাল্টানো হয়েছে, তাই আমি বাসা চিনি না। আমি বাসে করে এসেছিলাম, তাই বাবা আমাকে বাস স্ট্যান্ডে দাঁড়াতে বলেছিল। তাই আমি একটা দোকানে চা খেতে যাচ্ছিলাম, তখনই একটা কুকুরের লেজে পা দিয়ে ফেলি, আর কুকুরটি ঘেউ ঘেউ করে আমার দিকে আসতেছিল। এটা দেখে আমার প্রাণ যায় যায়, তাই দিলাম দৌড়। তারপর দৌড় দিয়ে কখন যে কার সাথে ধাক্কা খেয়ে তার উপর পড়লাম খেয়ালই করিনি। তারপরে টুকু তো আপনারা জানেনই। তখনই বাবার ফোন। কিরে তুই কোথায়? আমি এসে দাঁড়িয়ে আছি। আমি একটু সামনে এসেছি, আপনি দাঁড়ান, আমি আসছি। ওকে তাড়াতাড়ি আয়। তারপর হেঁটে বাবার কাছে গেলাম। এদিকে কোথায় গিয়েছিলি? আরে একটা কুকুর দৌড়ানি দিছে, আপনি তো জানেনই আমি কুকুর ভয় পাই। তোর জ্বালায় কুকুরগুলো শান্তিতে থাকতে পারবে না, নিশ্চয়ই কিছু করেছিস। বাবা! আচ্ছা বুঝেছি, এখন বাড়ি চল। তারপর দুজনে বাইক নিয়ে বাসার দিকে আসলাম। আসলে বাবা আমাকে বাইকটা গিফট করেছিল জন্মদিনে। বাবা, বাসাটা তো ভালোই হয়েছে। চল বাসায় যাই, আমাদের ফ্ল্যাট 2 তলাতে। আচ্ছা চলো। তারপর দুজনে বাসায় ঢুকলাম। আতিক বাবা, কেমন আছিস? আরে এই কয়দিন তো ফোনে কথাই হলো, তাহলে আবার এটা জিজ্ঞাসা করা লাগে? এসেই দুষ্টুমি শুরু করে দিয়েছিস। আচ্ছা রুমে যা, ফ্রেশ হয়ে খেতে আয়, তোর রুমটা আমিই সাজিয়ে দিয়েছি। ও, ভালোই করেছো, আমার আর কষ্ট করতে হবে না। তারপর আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে খেতে এলাম। মা, ভাইয়া কোথায়? তোর ভাইয়া ওর বন্ধুর বিয়েতে গেছে, কালকেই চলে আসবে। আরে এখন খেতে দাও তো, প্রচুর ক্ষুধা লাগছে। তারপর আমি খেয়ে দিয়ে আমার রুমে গেলাম। ও, আপনাদের তো পরিচয় দিতেই ভুলে গেছি। আমি কাব্য আহসান আতিক। সবেমাত্র এইচএসসি দিয়েছি, আর রেজাল্টও ভালো হয়েছে, তাই ভার্সিটিতে অ্যাপ্লাই করেছি। এখন রেজাল্টের অপেক্ষায়। আমার বাবা একজন ব্যবসায়ী। আমরা 3 ভাই। বড় ভাই বিয়ে করেছে, তার একটা বাচ্চাও আছে, তবে তারা আমার পরিবার থেকে আলাদা থাকে। তাই আমি, মেজো ভাই এবং বাবা মা নিয়েই আমার পরিবার। যাই হোক, এখন গল্পে আসি। আমি রুমে গিয়ে দিলাম ঘুম। দুপুরে মায়ের ডাকে ঘুম ভাঙলো। কিরে আর কত ঘুমাবি? এবার ওঠ, গোসল কর, তারপর খেতে আয়। তারপর আমি উঠে গোসল করলাম। কিছুক্ষণ পর নিচে ডাক পড়লো। তারপর খেয়ে রুমে বসে কিছুক্ষণ ফেসবুকিং করে একটু বাইরে বের হলাম। তারপর কিছুক্ষণ ঘুরে বাসায় ফেরার সময় গেটের কাছে যেতেই দেখি সকালের মেয়েটা আমার সামনের রাস্তা দিয়ে হাঁটছে। মেয়েটা আমাকে দেখেই তেলে বেগুনে জ্বলে উঠল। কিরে, তুই এখানে আমার পিছু নিয়ে এখানে চলে এসেছিস নাকি? আরে আপনি কি বলছেন? আমি আপনার পিছু নিতে যাব কেন? তাহলে এখানে কি করছিস? দাঁড়া, আজকে তোকে আমি। বলেই আমার দিকে তেড়ে আসলো মেয়েটা। আমি অবস্থা বেগতিক দেখে পাশের একটা দোকানের দিকে দৌড় দিলাম। কি হলো, দৌড়াচ্ছিস কেন? দাঁড়া। আপনার মতো রাক্ষসী শাকচুন্নি পেত্নির সাথে কথা বলার চেয়ে দৌড়ানি ভালো। কি বললি তুই? তোকে আরেকবার হাতের কাছে পেলে তোকে মেরেই ফেলবো। আপনি আমাকে পেলে তো মারবেন? আপনার মতো রাক্ষসী আমি আপনার সামনে আর আসবই না। বলেই দৌড় দিয়ে একটা চায়ের দোকানের সামনে গেলাম। বাবা, তোমার কিছু লাগবে? জি কাকা, আপাতত 1 কাপ চা দিন। আচ্ছা বাবা, দিচ্ছি, তুমি বসো। তারপর কাকা চা বানিয়ে দিল। চাটা খেয়ে বিল দিয়ে
বাসার দিকে গেলাম আর ভাবতে লাগলাম এই মেয়েটা এখানে কি করে। মনে হয় তো মেয়েটার বাসা আশেপাশেই। মেয়েটা যে পরিমাণ রাগী, এর থেকে সাবধানে থাকতে হবে। তারপর আমি বাসায় পৌঁছালাম সন্ধ্যার পরে। এখন পড়াশোনা নেই, তাই গল্প পড়ছিলাম ফেসবুকে। কিছুক্ষণ পর পানির পিপাসা পেল, তাই যেই নিচে নামতে যাব তখনই দেখি সকালে রাগী মেয়েটা আম্মুর সাথে গল্প করছে। আমি তাড়াতাড়ি আবার রুমে ঢুকলাম যাতে মেয়েটা আমাকে না দেখে। তারপর আরো কিছুক্ষণ পর দরজা খুলে বেরিয়ে দেখি মেয়েটা নেই। তাই আমি নিচে নেমে পানি খেলাম আর মায়ের কাছে গেলাম। মা, তোমার সাথে কিছুক্ষণ আগে বসা ছিল সেই মেয়েটাকে? আরে ও হচ্ছে তোর বাড়িওয়ালা আঙ্কেলের মেয়ে মাওয়া। কি? উনি বাড়িওয়ালা আঙ্কেলের মেয়ে? তো আমাদের বাসায় এসেছিল কেন? এসেছিল আমাদের দাওয়াত দিতে, আজকে ওদের বাসায় ডিনার করতে যেতে বলেছে। আমি তো ভয়ে শেষ। আমি তাদের বাড়ি গেলে আমাকে কাঁচা খেয়ে ফেলবে। মা, আমি যাব না তাদের বাসায়, তোমরা যাও। এটা কেমন কথা আতিক? ওরা তোর জন্যই আমাদেরকে দাওয়াত দিয়েছে, কারণ তারা তোর সাথে পরিচিত হওয়ার জন্য দাওয়াত দিয়েছে। তবুও মা, আমি যাব না। আমি কিছু জানি না, তোর যেতেই হবে। তারপর আমি টিভির সামনে বসলাম। কিছুক্ষণ পরই বাবা চলে আসলো। তারপর তিনি ফ্রেশ হলেন। ফ্রেশ হওয়ার পর বাবা মা আমাকে জোর করে নিয়ে গেল বাড়িওয়ালাদের বাসায়। বাসায় গিয়ে কলিং বেল বাজানোর পর একজন মহিলা দরজা খুলে দিলেন। বুঝে গেলাম এটাই বাড়িওয়ালা আন্টি। ও, আপনারা এসে গেছেন। আসুন আসুন, ভিতরে আসুন, আমরা আপনাদের জন্য অপেক্ষা করছিলাম। তারপর আমরা ভিতরে গেলাম। আন্টি আমাদের বসতে বললেন। তারপর আমরা সোফায় বসলাম। আতিক, এই হলো তোর বাড়িওয়ালা আন্টি। ও, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুমি তাহলে আতিক? জি আন্টি, আমি আতিক। তারপর আঙ্কেল আসলো, তার সাথেও পরিচিত হলাম। তাদের সাথে বসে আড্ডা দিচ্ছিলাম, তখনই মামা আসলো। সে আমাকে খেয়াল করেনি। এ কি আন্টি, আমাকে ছাড়াই আড্ডা দিচ্ছ? না মা, আমি তোমাকেই খুঁজছিলাম। তাই? মা দাঁড়া, আগে তোকে আমার ছেলে আতিকের সাথে পরিচয় করিয়ে দেই। তারপর মামা এদিকে তাকিয়েই দেখে আমি নেই। কোথায় আন্টি তোমার ছেলে? এই তো এতক্ষণ এখানেই ছিল। তাহলে গেল কোথায়? দাঁড়া, ফোন করে দেখছি ও কোথায়। এদিকে আমি ছাদে চলে গেছি। মামাকে আসতে দেখে যেই রাগী মেয়ে কিনা বাবা মায়ের সামনে মারতে চাই, আমি হাঁটছিলাম, তখনই মায়ের কল আসলো। হ্যাঁ বলো। তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? তুই আমাদেরকে না বলে কোথায় গেছিস? মা, তোমরা আড্ডা দিচ্ছিলে, আমার ভালো লাগছিল না, তাই ছাদে ঘুরতে এসেছি। ও আচ্ছা, ঠিক আছে, তাইলে ছাদে থাক, ফোন দিলে চলে আসিস। তারপর ফোন কেটে দিলাম। ওইদিকে ও আতিক তাহলে ছাদে আছে। হুম তাহলে মাওয়া যা, ওর সাথে পরিচিত হয়ে আয়। আচ্ছা মা। বলেই ছাদের দিকে হাঁটা ধরলো মাওয়া। তারপর মাওয়া ছাদে পৌঁছালো, আমি অন্যদিকে ফিরেছিলাম। এই যে শুনছেন? জি, আমাকে বলছেন? এ কি, তুই এখানে কেন? তাহলে কোথায় থাকবো? এখানে তো আতিকের থাকার কথা ছিল। জি, আমি আতিক। তুই তাহলে আতিক? তাহলে এবার যাবি কোথায়? কেন? কেন মানে? রাস্তায় কি বলছিলি মনে নেই? যা সত্যি তাই তো বলেছি। বলেই দৌড় দিয়ে নিচে আন্টিদের বাসায় চলে আসলাম। আরে আরে, পালাচ্ছিস কেন? তোকে এখন পাবো না তো কি হইছে? তোকে পরে বোঝাবো তুই কাকে রাগাচ্ছিস। বলেই রাগে ফুঁসতে থাকে মামা। তারপরে সে নিজেও নিচের দিকে আসলো। এদিকে আমি নিচে তাদের কাছে যেতেই, এ কি বাবা, তুমি এসে পড়লে? জি আন্টি। তোর কাছে তো মাওয়া গেল, পরিচিত হয়েছিস তো? হ্যাঁ, হয়েছি। আচ্ছা, তাহলে ও কোথায়? এই তো মাওয়া এসে গেছে, তাহলে এখন খেতে চলো, কি বলেন ভাইজান? তাই ভালো হয়। তারপর খেতে বসলাম। বাবা আতিক, তুমি এবার কিসে পড়ো? জি আন্টি, আমি এইচএসসি দিয়ে এই ভার্সিটিতে চান্স পেয়েছি। কালকে ভর্তি হয়ে ক্লাস শুরু করব। ও, তাহলে তো তুমি মাওয়ার ছোট। ও তোমাদের ভার্সিটিতে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ে। সিনিয়র হলে সমস্যা কি? ক্লাস তো খেয়েছি। ও তাই? তাই? তারপর খাওয়া দাওয়া শেষ করে বাসায় এসে কিছুক্ষণ ফোন টিপে দিলাম ঘুম। সকালে ঘুম থেকে উঠে বাবাকে নিয়ে কলেজে গেলাম। কলেজে গিয়ে ভর্তি হয়ে বাবাকে বিদায় দিয়ে বন্ধুদের কাছে গেলাম। আপনাদের তো বলতেই ভুলে গেছি, আমার সাথে এই ভার্সিটিতে আমার আরো 3টা বন্ধু আছে। ওরা হলো সিয়াম, আনান ও সাকিব। তারপর ওদের কাছে যেতেই,
কিরে, ভর্তি হওয়া শেষ? এইমাত্র হলাম। আচ্ছা চল, হয়েছি। নতুন নতুন মেয়ে দেখি। শালা তুই আর ভালো হলি না। এ আইসে, তোমার তো জেব আছে, তাই দেখতে পারতেছো না? কি করবে বল? তাইলে তোর চোখে উঠিয়ে নিবে মোনা। হয়েছে, থাম, চল ক্যাম্পাসটা ঘুরে দেখি। তাই চল। তারপর ক্যাম্পাসটা ঘুরে দেখতেছিলাম, তখনই ওই এইদিকে আয় তোরা। জি, আমাদের ডাকতেছেন? তোদেরই ডাকতেছি। আচ্ছা চল ভাই, গিয়ে দেখি। আচ্ছা চলো। তারপর তাদের কাছে গেলাম। তোরা কি নতুন ভার্সিটিতে? জি, আমরা নতুন। শোন, আমরা তোদের সিনিয়র, তাই আমাদের সম্মান দিবি। আচ্ছা আপু। এখন থেকে আমাদের যেখানেই দেখবি সেখানেই সালাম দিবি। আচ্ছা, আমরা তাহলে যাই? ওই থাম, আমরা তোদের যেতে বলেছি? না, তাহলে যাওয়ার কথা বললি কেন? এমনি বলেছি আপু। তোদের এই ভুলের শাস্তি পেতে হবে। আপু, এর জন্য আবার শাস্তি কিসের? ওই চুপ, একে তো ভুল করেছিস, তার উপর আবার মুখে মুখে কথা বলছিস। সরি আপু। সরি বললে কাজ হবে না। এখন তোদের দুটো অপশন থাকবে শাস্তি। একটা হলো তোদের জামা খুলতে হবে, আরেকটা হলো তোদের মধ্যে থেকে যে কোনো একজন কোনো একটা মেয়েকে কিস করতে হবে। তখনই কোথা থেকে যেন মামা এসে পড়লো। কি রে, এখানে কি করছিস ওদের নিয়ে? আরে ওদের র্যাগিং করতেছি। ও তাই, তাহলে তো ভালোই হলো। এদিকে আমাদের মধ্যে কথোপকথন। দোষ, এখন কি করবি? ভাই, কি করবি? শার্টটা খুলে তো মান ইজ্জত শেষ হয়ে যাবে। আমার মাথায় তো কিছু আসতেছে না। আতিক ভাই, তুই কিছু একটা কর। আচ্ছা দাঁড়া, দেখতেছি। কি বিড়বিড় করতেছিস তোরা? যা করার তাড়াতাড়ি কর। এখনই আমি মামা আপুর সামনে গিয়ে একবার চোখ মেরেই তার মাথাটা ধরেই ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিলাম। এটা দেখে তো মামার বন্ধুরাও, আমার বন্ধুরা অবাক, এমনকি মামা নিজেও অবাক। তারপর তাকে ছেড়ে দিয়েই আপু আমাদের শাস্তি শেষ, আমরা যাই বলেই ওখান থেকে সবাই পালালাম। এই, তোকেও কিস করলো, তুই ওকে কিছু বললি না কেন? সরি মামা, আসলে আমি ওদের শাস্তি দিয়েছিলাম, সেই শাস্তিটা যে তোর উপর যাবে বুঝতে পারিনি। ওর অবস্থা আমি খারাপ করে ছাড়বো। ওর কি করে সাহস হয় আমাকে কিস করার? আচ্ছা বাদ দে, একটু মাথা ঠান্ডা কর। আর ছেলেটার কিন্তু সাহস আছে বলতে হবে, ওকে বয়ফ্রেন্ড বানিয়ে নে। দেখ, এমনিতেই মাথা গরম আছে, আর গরম করিস না। চল ক্লাসে চল। মামার রাগ দেখে ওরা আর কিছু না বলে মামার সাথে ক্লাসে চলে গেল। অন্যদিকে আমরা পালিয়ে এক জায়গায় এসে দাঁড়ালাম। ভাই, তুই এটা করলি কেমনে? ওই সুন্দরী মেয়েটাকে কিস করলি? ভাই, আমাদের পরে যদি ওই মেয়েটা পায়, অবস্থা খারাপ করে দিব। শালা, তোদের নয়, আমার অবস্থা খারাপ করবে, আর এটা তোদের ভাবি। মানে কি বলতে চাচ্ছিস বুঝিয়ে বল। ওকে আমার ভালো লাগে, আমার প্রথম ক্রাশ, আর ও আমাদের বাড়িওয়ালার মেয়ে। বলিস কি শালা, তোর চয়েস আছে বলতে হবে। ভাই দেখতে সেই, কিন্তু বড়, এবং মনে হয় প্রচুর রাগী। পাইলে আসার সময় দেখেছিলাম, চোখ দিয়ে মনে হয় আগুন বের হচ্ছে। আরে ভাই, যা হবে পরে দেখা যাবে, এখন ক্লাসে চল। এমনিতেই আজকে প্রথম ক্লাস। তাই চল। ওর সবাই মিলে ক্লাসে গেলাম। আজকে প্রথম দিন তো, তাই পরিচয় পর্বতেই ক্লাস শেষ। তারপর ক্লাস থেকে বের হয়ে বন্ধুদেরকে বিদায় দিয়ে বাসার দিকে রওনা দিলাম। তারপর বাসায় গিয়ে খেয়ে কিছু সময় গল্প লিখে তারপর ক্রিকেট খেলতে গেলাম। আসলে এই ক্রিকেট খেলার জন্যই আমি গল্প লেখার সময় খুব কম পাই। যাই হোক, খেলা শেষ করে বাসায় এসে কিছু খেয়ে কিছুক্ষণ এফবি ইউজ করে পড়তে বসলাম। তারপর রাতে খাবার খেয়ে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম আসছে না। শুধু সকালের ব্যাপারটা নিয়ে ভয় করছে, তাই ভাবলাম একটু ছাদে যাই। তারপর ফোনটা নিয়ে ছাদে চলে গেলাম। গিয়ে দেখি একজন ছাদে দাঁড়িয়ে আছে। আমার আসা শব্দ পেয়ে যেই পিছনে ফিরল, তখনই দেখি মাওয়া। তাই আমি ভয়ে নিচে নামতে চাইলাম, তখনই ওই দাঁড়া, এদিকে আয়। তারপর আমি তার কাছে গেলাম। জি বলুন। তুই পেয়েছিসটা কি বলতো? তুই আমাকে কিস করলি কেন? আসলে আমি তোমাকে ভালোবাসি। কি বললি? তুই জানিস আমি তোর বড়, তারপরে তুই এটা ভাবলি কি করে? বড় হয়েছে তো কি হয়েছে, বড় মেয়েরা কি তাদের থেকে জুনিয়র কাউকে বিয়ে করে না? করে, তবে আমি তোকে ভালোবাসতে পারবো না। তোকে যেন আমার চোখের সামনে আর না দেখি। বলেই ছাদ থেকে নিচে নেমে গেল মামা। আমি ছাদে দাঁড়িয়ে ভাবতে লাগলাম, আগে কখনো কাউকে দেখে ভালো লাগেনি। তোমাকে আমার এই মন চাই, তাই তুমি আমাকে যতই দূরে থাকতে বলো না কেন, আমি তোমার থেকে আমার ভালোবাসা আদায় করে নিবই।
তারপর ছাদ থেকে নিচে নেমে দিলাম ঘুম। পরের দিন সকালবেলা আম্মুর ডাকে ঘুম থেকে উঠে নাস্তা করে কলেজে গেলাম। তারপর বন্ধুদের কাছে গেলাম। দোস্ত, একটা সমস্যায় পড়ে গেছি। কেন, তোর আবার কি হয়েছে? আর বলিস না ভাই, তোদের ভাবিকে কিভাবে পটাবো বুঝতেছি না। আরে ভাই, আগে তো প্রপোজ কর। আরে শালা, করেছি প্রপোজ, কিন্তু রিজেক্টেড। কিভাবে করলি প্রপোজ? তখনই দুটো মেয়ে আসলো। হাই, আমি তিথি। আর আমি অধরা। তারপর আমরাও আমাদের পরিচয় দিলাম। তো আপনারা কিসের জন্য এসেছেন? এই আপনি কি তুই করে বলেন? আমরা একই ইয়ারে পড়ি, তাই তোদের সাথে ফ্রেন্ডশিপ করতে এসেছি। আর আমরা এতক্ষণ তোদের কথা শুনেছি, এখন কিভাবে প্রপোজ করলি? তারপর আমি ওদের কালকে ঘটে যাওয়া সবকিছু বললাম। তাহলে এখন কি করবি? কিছুই তো মাথায় আসছে না। ওকে অনেক ভালোবাসি ভাই। আরে এত চিন্তা করিস না, তার পেছনের আঠার মতো লেগে থাকবি সবসময়। আরে ভাই, ওর যা রাগ, আমার প্রচুর ভয় করে। তাহলে তার আশা ছেড়ে দাও। না, তা পারবো না। যতই কষ্ট হোক, ওকে আমার চাই। আমি ওকে অনেক ভালোবাসি। তারপরই দেখি মামা আপু কলেজ গেট দিয়ে ঢুকতেছে। তখনই আমি তার সামনে গেলাম। কিরে, তোকে কালকে না আমার সামনে আসতে না করলাম? তো আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি। দেখ, সকাল সকাল আমার মেজাজটা খারাপ করবি না। এমনিতেই কালকের ব্যাপারটা নিয়ে সবার সামনে যেতে পারছি না। দেখো, কালকের ব্যাপারটা তোমার বান্ধবীদের জন্য হয়েছিল। সেই জন্যই তো তোকে কিছু বলছি না, না হলে তোর খবর ছিল। এই বলেই চলে গেল মামা। তারপর আমি বন্ধুদের কাছে গেলাম। শালা, এই মেয়ে নাকি অন্য কিছু। এই মেয়ে তোর বউ হলে তোর অবস্থা শেষ। আতিক, আচ্ছা বাদ দে ভাই, চল ক্লাসে যাই। চল, তবে শোন, এই মেয়ে মানে আমাদের হবু ভাবি, যতই রাগী হোক না কেন, যদি তোকে ভালোবাসতে শুরু করে তাহলে তোকে খুব ভালোবাসবে। তাই ভাবির পিছু ছাড়িস না। তারপর ক্লাসে গিয়ে সব ক্লাস করে বের হলাম। দেখি আপুও বের হচ্ছে। আমি তার সামনে গেলাম। কিরে, আবার এসেছিস আমার সামনে? তোকে না আমার সামনে আসতে মানা করলাম? কি করব বলো, তোমাকে না দেখলে আমার ভালো লাগে না। দেখ, আমার সামনে একদম বেহায়াপনা করবি না। আচ্ছা, এখন বাইকে ওঠো, বাসায় যাই। তার দরকার নেই, আমি রিক্সা নিয়ে চলে যেতে পারবো। বলে একটা রিক্সা নিয়ে চলে গেল। তারপর আমিও তার পিছনে পিছনে বাইক নিয়ে বাসায় গেলাম। বাসায় গিয়ে খেয়ে দিলাম ঘুম। তারপর ঘুম থেকে উঠে দেখি ভাইয়া এসে পড়েছে। কি অবস্থা তোমার? শুনছি কার পিছনে নাকি ঘুরছো। মানে থাক, বলতে হবে না, আমি সব জানতে পেরেছি। তোমার কোনো হেল্প লাগলে বলো, আমি আছি কিন্তু। আচ্ছা ভাইয়া, তুমি জানলে কি করে? আরে আমার বন্ধুরা বলেছে। তবে তোমার পছন্দ আছে বলতে হবে, তবে একটু সাবধানে, যতই হোক আমাদের বাড়িওয়ালার মেয়ে। আচ্ছা ভাইয়া। আমাকে একটু হেল্প করো না। কি হেল্প করতে হবে? আমাকে একটু নানু বাড়ি পাঠানোর ব্যবস্থা কর। ও, এই ব্যাপার? এত ভালোবাসা থাকলে বিয়েই তো করে নিতে পারো। কিভাবে করব বল? মা বাবাকে কিভাবে বলবো? আচ্ছা, আগে তোমাকে নানু বাড়ি পাঠাই, তারপর সেখান থেকে আসার পর না হয় বিয়ের ব্যবস্থা করাবো। আচ্ছা ভাই, যা করার করিস, আগে নানু বাড়ি পাঠা আমাকে। আচ্ছা, দেখছি। ও, আপনারা তো কিছুই বোঝেননি। আসলে নানু বাড়ি আমার খালাতো বোনের বান্ধবীর সাথে ভাইয়া রিলেশন করে। তার নাম নিঝুম, তাই ভাইয়ার নানু বাড়ি যাওয়ার এত ইচ্ছে। যাই হোক, তারপর বাইরে গিয়ে হালকা কিছু নাস্তা করে বাসায় এসে পড়তে বসলাম। কিছুক্ষণ পরে ছাদে গেলাম। তারপর মোবাইলে একটা গান শুনতে লাগলাম। কিছুক্ষণ পর মামা এলো। কিরে, ছাদে কি করিস? তোকে যেন আর ছাদে না দেখি। কেন, ছাদে আসলে প্রবলেম কি? তোকে আসতে মানা করেছি তো, আসবি না। আমি আসবই তোমাকে দেখতে ছাদে, দেখি তুমি কত দাঁড়াতে পারো। এখন নিচে যা, আমাকে এখানে বসে শান্তিতে পড়তে দে। আচ্ছা ঠিক আছে, তোমার পড়ায় বিরক্ত করতে চাই না, তাই চলে গেলাম। তারপর নিচে চলে আসলাম। নিচে কিছুক্ষণ ফোন টেপার পর নিচে খেতে ডাক দিল। তারপর খাবার টেবিলে গিয়ে খেতে শুরু করলাম। বাবা ভাইয়াকে নানু বাড়ি পাঠিয়ে দাও কয়েকদিনের জন্য। কেন, কি হয়েছে? আসলে বাবা, আমি কতদিন নানু বাড়ি বেরিয়ে এসেছি, কিন্তু ভাইয়া যেতে পারিনি, তাই ভাইয়া রাগ করেছে। ও, এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তাহলে যাক, কয়েকদিন ঘুরে আসুক। তাইলে আজকে রাতের ভিতর ব্যাগ গুছিয়ে নে, কালকে সকালে চলে যাস। আচ্ছা মা। তারপর খাওয়া শেষে ভাইয়া আমাকে ধন্যবাদ দিয়ে চলে গেল। পরের দিন সকালবেলা মায়ের ডাকে ঘুম ভাঙলো।
কিরে ওঠ, তোর ভাইয়া নানু বাড়ি যাবে, তোকে খাবার টেবিলে ডাকছে। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসতেছি। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেলাম। তারপর খেয়ে ভাইয়াকে নিয়ে বের হলাম। এটা আমাদের দুই ভাইয়ের মধ্যে একটি কাজ। আমি কোথাও গেলে সে দিয়ে আসবে, সে কোথাও গেলে আমি দিয়ে আসবো। কথা বলতে বলতে বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম। তারপর বাইক থেকে নামলাম। শোন, কোনো সমস্যা হলে জানাবি। আর এই নে 2000 টাকা। টাকা নিয়ে আমি কি করব? এই টাকাটা দিলাম তোকে ফুল কেনার জন্য। প্রতিদিন কিরাশকে ফুল দিয়ে প্রপোজ করবি। কিন্তু টাকা তো আমার কাছে ছিল। টাকা থাকলেই বা কি, আমি টাকা দিয়েছি, রেখে দে। আচ্ছা ভাইয়া, সাবধানে যাবে, গিয়ে আমাকে ফোন করবে। আচ্ছা, গিয়ে তোকে তোর ভাবির সাথেও কথা বলাবো। আচ্ছা ভাইয়া। তারপর বাস স্টার্ট হলো। ভাইয়াকে বিদায় দিয়ে সেখান থেকে একটা ফুলের দোকানে গিয়ে ফুল কিনে কলেজের দিকে রওনা দিলাম। তারপর কলেজে পৌঁছানো মাত্রই দেখি আপুও কলেজে প্রবেশ করতেছে। আমি তার সামনে গেলাম। আই লাভ ইউ। তুই আবার এসেছিস? তোকে বললাম তো আমি তোকে ভালোবাসি না। এই কথা তোকে কতবার বলতে হবে? কিন্তু আমি তোমাকে ভালোবাসি। আর যেন তোকে আমার পেছনে না দেখি। বলেই চলে গেল মামা। তারপর ওখান থেকে বন্ধুদের কাছে গেলাম। শালা আজকে থাপ্পড় খেলি? তো কি হয়েছে, ওকে তো আমি ভালোবাসি, তাই এই থাপ্পড় কিছু না। আচ্ছা ভাই, যা ভালো বুঝোস। হুম। ভাই তুই চিন্তা করিস না, আরো কষ্ট করতে হবে তোকে সাকসেস হতে হলে। আচ্ছা, এখন ক্লাসে চল। তারপর ক্লাস করে বের হলাম। গেটের কাছে দাঁড়িয়ে আছি মামার আসার জন্য, আর সে এসেও পড়ল। সে আমাকে দেখেও না দেখার ভান করে চলে যেতে লাগলো। এই যে মিস রাগি কিউটি। দেখ, সকালে থাপ্পড় মেরেছি, এখন কিছু করতে চাই না। এখন সামনে থেকে যা। তুমি মারলে আমাকে মারতে পারো, আমার সমস্যা নেই। ধুর বেহায়া। বলেই সামনে থেকে চলে গেল মাওয়া। তারপর একটা রিক্সা ডেকে রিক্সায় উঠে বাসার দিকে গেল, আর আতিক বাইক নিয়ে তার পিছনে বাসার দিকে গেল। সে রিক্সা থেকে নেমে বাসায় প্রবেশ করলো, আর আতিক বাইক পার্ক করে বাসায় গেল। তারপর বিকেলবেলা বাসা থেকে বের হওয়ার সময় বাড়িওয়ালা আঙ্কেলের সাথে দেখা হলো আতিকের। কি বাবা, কেমন আছো? জি আঙ্কেল, ভালো। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তা বাবা, পড়ালেখা কেমন চলছে? জি আঙ্কেল, ভালোই। ও আচ্ছা বাবা, আমার মেয়েটাকে দেখে রেখো, ও তো তোমাদের ভার্সিটিতেই পড়ে। আচ্ছা আঙ্কেল, এটা তো এমনিতেই রাখবো। আচ্ছা, যাও তাহলে। আচ্ছা আঙ্কেল। তারপর সেখান থেকে চলে গেল খেলতে। তারপর খেলাধুলা করে বন্ধুরা মিলে কিছুক্ষণ আড্ডা দিয়ে সন্ধ্যায় নাস্তা করে বাসায় আসলো আতিক। তারপর পড়তে বসলো। পড়তে গিয়ে মনে পড়লো এ সময় মাওয়া ছাদে থাকে, এখন একটু দেখে আসি। তারপর ফোনটা হাতে নিয়ে ছাদে গেল আতিক। আতিক দেখে মাওয়া দোলনার উপর বসে খুব মনোযোগ দিয়ে বই পড়ছে। আতিক একটা গান ছেড়ে গান শুনতে শুনতে তাকে দেখতে লাগলো। তখনই আতিকের দিকে মাওয়ার চোখ পড়লো। তুই আবার এখানে এসেছিস? তোকে না এখানে আসতে মানা করলাম। কি করব বলো, তোমাকে না দেখে যে থাকতে পারি না। তুই প্লিজ এখান থেকে যা। আমি তোমাকে ভালোবাসি, কেন এটা বুঝতে পারছো না? বলছি না, আমাকে এই কথা কখনো বলবি না। আমি তোকে ভালোবাসি না। বলেই বইটা হাতে নিয়ে নিচে গেল মাওয়া। তারপর আতিক গালে হাত দিয়ে নিচে চলে গেল। এভাবেই চলে গেল 1 মাস। 1 মাস পর আজকে আতিকের ভাইয়া বাসায় আসবে। আতিক তাকে আনতে যাচ্ছে। এই 1 মাস আতিকের ভাইয়া নানু বাড়ি ও খালা বাড়ি বেরিয়েছে। এদিকে আতিকের অবস্থা, এই 1 মাসে প্রতিদিন মাওয়াকে ফুল দিয়ে প্রপোজ করেছে, বিনিময়ে পেয়েছে শুধু থাপ্পড়। তবুও থামেনি। প্রতিদিন সকালে কলেজে ছুটির পরে আবার রাতে ছাদেও প্রতিদিন আতিকই অপমান করে থাপ্পড় মেরেছে। যাই হোক, অবশেষে আতিক বাস স্ট্যান্ডে এসে পড়লো। আতিক কিছুক্ষণের মধ্যে আতিকের ভাইয়াও এসে পড়েছে। বাস থেকে নেমে আতিককে জড়িয়ে ধরলো। কিরে, কেমন আছিস? এই তো ভালো ভাইয়া, তুমি? আমিও ভালো। চেহারা দেখে মনে হচ্ছে তো তুই ভালো নেই। মাকে এখনো তোর ভালোবাসা বোঝাতে পারিসনি? ভাইয়া, অনেকভাবে চেষ্টা করেছি, কিন্তু আমার ভালোবাসা ও একটু বুঝতে চায় না। চিন্তা করিস না ভাই, সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। তারপর আতিক ওর ভাইকে বিশ্রাম নিতে বলে আতিক কলেজে চলে গেল। আতিককে দেখেই ওর বন্ধুরা আতিকের কাছে আসলো। শোন, তুই আজকে ভাবিকে প্রপোজ করবি না। কেন? শালার কত থাপ্পড় খাবি এভাবে, তোর আর ভালোবাসা বুঝনো লাগবে না। ভাই, আমি ওকে প্রচুর ভালোবাসি, এটা তোরা জানিস, তাহলে তোরা কেন আমাকে বাধা দিচ্ছিস? দেখ ভাই, যে মেয়েটা এত দিনেও তোর ভালোবাসাটা বুঝলো না, তাকে আর ভালোবাসার প্রয়োজন নেই। ভাই, তোরা যাই বলিস, আমি ওর পিছু ছাড়বো না। আরে ভাই তোরা থাম। আতিক, তুই আরেকটু চেষ্টা করে দেখ কি হয়।
তারপর আতিক দেখলো মাওয়া গেট দিয়েই কলেজে প্রবেশ করছে। সে তার বান্ধবীদের কাছে যাচ্ছে, তখনই আতিক তার সামনে গেল। তুই কি আমাকে একটু শান্তিতে থাকতে দিবি না? তোমাকে আমি ভালোবাসি, আর কি করে বোঝাবো বলো? তোকে কতদিন বলছি আমি তোকে ভালোবাসি না, তোকে প্রতিদিন মারি, তারপরও কেন বেহায়ার মতো আমার সামনে আসিস? তোর কি লাজ লজ্জা বলতে কিছুই নেই, নাকি তোর বাবা মা তোকে সঠিক শিক্ষা দিতে পারেনি? না হলে এত বেহায়া হয় কিভাবে? কলেজের সকল ছাত্রছাত্রী আতিকের দিকে তাকিয়ে আছে। ব্যাস, অনেক বলে ফেলেছেন আপনি, আর বলতে হবে না আপনার। আমি আর আপনাকে বিরক্ত করব না, থাকুন আপনি আপনার মতো। আজ আপনি বড় বলে আপনার গায়ে হাত তুললাম না, কারণ আমার মা বাবাই আমাকে শিখিয়েছে বড়দের গায়ে হাত না তুলতে। বলেই চোখ মুছতে মুছতে কলেজ থেকে বের হয়ে গেল আতিক। আতিকের বন্ধুরাও আতিকের পিছনে আসলো। তোকে নিষেধ করেছিলাম ওর কাছে যেতে, দেখলি তো এখন কি করলো তোকেও? সবার সামনে অপমান করলো, এমন কি তোর মা বাবাকে নিয়েও খারাপ কথা বললো। আরে বাদ দে ভাই, দেখছিস তো ও কতটা কষ্ট পেয়েছে, তার উপরে তোরা ওর সাথে এভাবে কথা বলছিস কেন? কি করব বল, ওকে এভাবে দেখতে কার ভালো লাগে বল? সরি ভাই, আসলে ও তোকে এমনভাবে অপমান করলো তাতে আমাদের মাথা খারাপ হয়ে গেছিল। প্লিজ ভাই, আমাকে ভুল বুঝিস না। ভাই তুই আমাদেরকেও মাফ করে দে, আমরা বুঝিনি মেয়েটা এত নিষ্ঠুর, তাহলে তোকে কখনোই এমন কথা বলতাম না। থাক, তোদের এখন সরি বলতে হবে না, এখন থেকে তোদের কথাই শুনবো। এখন বল, এই মুহূর্তে আমি কি করব? তোকে এখন শক্ত হতে হবে ভাই, তুই এখন থেকে আর ওর সামনে যাবি না। যদি ভুলবশত সামনে পড়েও থাকিস তখন তার সাথে কথা বলবি না, সব সময় তাকে এড়িয়ে চলবি। আচ্ছা যা, শত কষ্ট হলেও আমি এটা করব। আরও একটা কাজ করতে হবে, সব সময় আমাদের সাথে আগের যেমন থাকতি সেভাবে থাকতে হবে। আচ্ছা, চেষ্টা করব। চেষ্টা কি, সেভাবেই থাকতে হবে, না হলে তোর সাথে আমরা কথা বলবো না। আচ্ছা যা, সেইভাবেই থাকবো। আচ্ছা আজকে আমরা ক্লাসে যাব না কেউ, চল সবাই মিলে ঘুরতে যাব। বুঝতে পেরেছি, ওরা আমার মন ভালো করতে এটা করতেছে। আচ্ছা চল। তারপর সবাই মিলে ঘুরতে গেল। আর অন্যদিকে মাওয়া আতিককে অপমান করে ওর বান্ধবীদের কাছে গেল। ভালোই হয়েছে, এখন একটু শান্তিতে থাকতে পারবো। তুই ওকে এভাবে অপমান করলি কেন? তোকে ছেলেটা কত ভালোবাসতো। আরে ভাই বাদ দে তো, সবসময় আমাকে বিরক্ত করতো, এখন আর বিরক্ত হতে হবে না। তবে যাই বলিস, ছেলেটা তোকে অনেক ভালোবাসতো। আচ্ছা, আমার এরকম ভালোবাসার দরকার নেই, এখন ক্লাসে চল তো। তারপর ওরা ক্লাসে চলে গেল। আর এদিকে আতিকরা ঘুরে যে যার বাসায় চলে গেল। বাসায় গিয়ে রুমে গিয়ে ফ্রেশ হতে গেল আতিক। ফ্রেশ হয়ে এসে দেখে আতিকের ভাইয়া বিছানার উপর বসা। আতিককে আসতে দেখে আতিকের ভাইয়া আতিককে নিয়ে তার পাশে বসালো। ভাই কষ্ট পাস না, আমি সব জেনেছি। হুম। শোন, একটা কথা বলার ছিল, অবশ্য তোর এই সময় বলা উচিত না, তবুও বলছি, কারণ তুই ছাড়া আমাকে কেউ হেল্প করতে পারবে না। আরে সমস্যা নেই, বলো কি বলবে। আসলে নিজুমের বাসা থেকে ওকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, তাই তুই যদি একটু হেল্প করিস। আরে এই ব্যাপার আগে বলবে না? আচ্ছা, আমি আজকে বাবা মায়ের কথা বলবো। আচ্ছা একটু এদিকটা সামলে নিস। আচ্ছা। আর একদম মন খারাপ করে থাকবি না। না ভাইয়া, তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি। আচ্ছা। বলে রুম থেকে চলে গেল আতিকের ভাই। তারপর আতিক বিছানায় বসে ভাবতে লাগলো, আতিক কি পারবে মাওয়াকে না ভালোবেসে থাকতে? এটা ভাবতেই চোখ দিয়ে পানি বের হলো আতিকের। কিছুক্ষণ পরেই তার আতিকের বাবা মায়ের অপমানের কথা মনে পড়লো। না, ওই মেয়েকে নিয়ে আর ভাববো না, আমাকে শক্ত হতে হবে। কিছুক্ষণ পর খেতে ডাকলো। খেতে ইচ্ছে করছিল না, তবুও গেল আতিক, কারণ আতিকের ভাইয়ের কথাটা তো বলতে হবে গিয়ে। খাবার টেবিলে বসলো আতিক। বাবা, আমার মনে হচ্ছে মায়ের সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে। ঠিক বলেছিস বাবা, আমারও মনে হচ্ছে। ও তাহলে তোমরা আমাকে নিয়ে ভাবো, কথাটা শুনে খুব শান্তি পেলাম। আচ্ছা তাহলে এখন তোর মতলবটা কি তাই বল। বাবা, আসলে আমি বলতে চাচ্ছি, ভাইয়াকে বিয়ে করালেই তো মায়ের কষ্টটা কমে যায়। তাই তো, তা করলেই তো হয় কি বলো তুমি? তা হাবিব বাবা, তোর কি কাউকে পছন্দ আছে? আসলে মা, ভাইয়া তো একজনকে পছন্দ করে, ভাইয়া লজ্জায় বলতে পারতেছে না। ও তা মেয়ে থাকে কোথায়? মা, আমাদের নানু বাড়ির ওখানে রিমি আপুর বান্ধবী। ও আচ্ছা, তাহলে আমি তোর মামার সাথে কথা বলে মেয়ের খবর নিচ্ছি। আচ্ছা বাবা।
তারপর খাবার খেয়ে রুমে গেল আতিক। কিছুক্ষণ পর আতিকের ভাইয়াও আতিকের রুমে আসলো। ভাই তোকে অনেক ধন্যবাদ। আর ধন্যবাদ দেওয়ার কি আছে এতে? আচ্ছা এই নে, তোর ভাবি তোর সাথে কথা বলবে। আচ্ছা দাও। তারপর আতিক তার ভাইয়ার হাত থেকে মোবাইল নিয়ে সালাম দিয়ে সে সালাম নিল। কেমন আছো আতিক? জি ভালো, আপনি? তুমি কিরকম ভালো আছো তা তো আমি জানি। আরে আপনি আমাকে তুমি করে বলছেন কেন? আমি আপনার ছোট ভাইয়ের মতো, তাই আমাকে তুই করে বলেন। আচ্ছা বলবো, শোন, একদম মন খারাপ করে থাকবি না। ওই রকম মেয়ের ভালোবাসা পাওয়ার থেকে না পাওয়া ভালো। আরে না ভাবি, সমস্যা নেই, আমি ঠিক আছি। শোন, তোকে শক্ত হতে হবে, তোকে দেখিয়ে দিতে হবে ও না থাকলেও তোর কিছুই হয় না। আচ্ছা ভাবি। শরীরের খেয়াল রাখবি। আপনি বিয়ের প্রস্তুতি নিন। যা ফাজিল। বলেই লজ্জায় ফোন কেটে দিল। তারপর ভাইয়াকে ফোনটা দিল আতিক। তারপরে আতিকের ফোনে একটা কল আসলো। ফোনটা হাতে নিয়ে দেখলো সিয়াম কল দিয়েছে। আতিক কলটা রিসিভ করলো। হ্যালো বল। কোথায় তুই? এই তো বাসায়। কেন? আমরা সবাই তোর বাসার নিচে আসি, তুই বের হ। আচ্ছা তোরা ভিতরে আয়। না থাক, তার দরকার নেই, তুই তাড়াতাড়ি বের হ। তারপর আতিক রেডি হয়ে বাসা থেকে বের হলো। কিরে তোরা আসলি কেন এদিকে? এমনি আসলাম, আজকে সবাই মিলে ঘুরতে যাব। ভাই আমি ভাবছি কোনো জরুরি কাজ, আর তোরা ঘুরতে যাবি। শালা তোর কি আমাদের সাথে ঘুরতে যেতে সমস্যা? না, তবে আজকে ভালো লাগছে না। চুপ শালা, চল আমাদের সাথে। তারপর ওদের জোরাজোরিতে ওদের সাথে যেতে হলো আতিকের। অন্যদিকে ক্লাস ছুটি হওয়ার পর মা দেখে আতিক ওর পিছু নেয়নি, তা দেখে ভাবতে লাগলো, উফ, ভালোই হয়েছে, আপদটা বিদায় করতে পেরেছি। এখন আর আমাকে জ্বালাবে না, এখন সব সময় শান্তিতে থাকতে পারবো। এগুলো ভাবতে ভাবতে বাসায় চলে গেল মা। এদিকে আতিকরা ঘোরাঘুরি করে যে যার বাসায় ফিরল। অবশ্যই খেয়েও এসেছে, কারণ সাকিব ট্রিট দিয়েছিল। আতিক বাসায় এসে আজকে আর পড়তে বসলো না, একটু ফোন টিপে দিল ঘুম। রাতে আতিকের মা এসে খেতে ডাকতে আতিক উঠল আর বলল, বাবা কি হয়েছে তোর? তুই তো আর অসময়ে ঘুমাস না। না মা, এমনি ভালো লাগছিল। ও আচ্ছা, নিচে খেতে আয়। না মা, আজকে খেতে ইচ্ছে করছে না। কি খাবি না? কেন জানিস না তোর বাবা তুই বাসায় থাকলে তুই না খেলে খায় না? আর তোর বাবা তোকে ডাকছে, কি যেন জরুরি কথা আছে। আচ্ছা চলো। তারপর আতিক তার মায়ের সাথে খেতে গেলে গিয়ে দেখে তার ভাইয়াও এসেছে এবং বাবাও বসে আছে। আমাকে ডেকেছেন বাবা? বস, তারপর বলছি। বলেন। শোনো, আমরা ঠিক করেছি তোমার ভাইয়ের জন্য তুমি যাকে বলেছো তাকে দেখতে যাব। তোমার মামার সাথে আমাদের কথা হয়েছে। ও আচ্ছা, তাইলে যাবেন ভাইয়া? কি বলে? তোর ভাইয়া রাজি আছে। ও আচ্ছা, তাইলে কবে যাবেন? আমরা কালকে যাব ঠিক করেছি। ও আচ্ছা, তাইলে চলে যাবেন? চলে যাবেন মানে? কেন, তুই যাবি না? ভাইয়া তুমি তো জানো আমার এইসব অনুষ্ঠান ভালো লাগে না। তোর যেতে হবে, না হলে আমি যাব না। তারপর অনেক জোরাজোরিতে রাজি হয়ে গেল আতিক। অন্যদিকে মা ছাদে বসে পড়ছে অনেকক্ষণ ধরে, কিন্তু কেউ তাকে বিরক্ত করছে না। ও আজকে ছাদেও শান্তিতে পড়তে পারছি, কেউ বিরক্ত করছে না। মা পড়ছে কিন্তু মনে করছে এই বুঝি আতিক ছাদে আসলো, কিন্তু না, আজকে আতিক ছাদে আসলো না। সে অনেক পড়ায় মন বসাতে চাইলেও পারছে না। তারপর সে রুমে গিয়ে ভাবতে শুরু করলো, আমি আজকে আতিককে এত মিস করছি কেন? ও তো আমাকে বিরক্ত করে, তাইলে আমি ওকে মিস করছি কেন? তারপর অনেক কষ্টে ঘুমালো মাওয়া। এদিকে আতিক ঘুমিয়ে পরের দিন সকালে ঘুম থেকে উঠলো। তারপর আতিকটা সবার সাথে রেডি হয়ে নানুর বাড়ি গেল। অন্যদিকে মাওয়া সকালে কলেজে প্রবেশ করার পর দেখে আজকে কেউ তার কাছে এসে বলল না। তারপর আতিকের বন্ধুরার দিকেও তাকিয়ে দেখে আতিক নেই। মাওয়ার আজকে অস্বস্তি হচ্ছে, সে যেন কেমন আতিককে খুঁজছে। মাওয়ার বান্ধবীরা তাকে দেখলো। কি রে মামা, আজকে তোকে এত উদাসীন লাগছে কেন? বুঝতে পারছি না রে, আজকে কেমন জানি ভালো লাগছে না। আমার তো মনে হচ্ছে তুই কাউকে খুঁজছিস। মানে তোরা বুঝলি কি করে? দেখ, আজকে একদিনেই তুই ওকে এত মিস করছিস, পরবর্তীতে কি হবে? মা চিন্তায় পড়ে গেল। ওকে একদিনেই আমি এত মিস করছি, তাইলে কি আমি ওকে ভালোবেসে ফেললাম? কি ভাবছিস এভাবে? কই কিছু না তো। দেখ, যদি ভালোবেসে থাকিস তাহলে ওর কাছে ক্ষমা চেয়ে মনের কথা বলে দে। আচ্ছা, আমি ওকে যে অপমান করেছি ও কি আমাকে মেনে নেবে? চেষ্টা করলে সবই সম্ভব, করে দেখ। তাছাড়া ও তো তোকে ভালোবাসে। কিন্তু ওকে এখন কোথায় পাবো? ও তো কলেজে আসেনি। আচ্ছা দাঁড়া, আমি দেখছি ওর বন্ধুদেরকে জিজ্ঞাসা করে। তারপর নীলিমা সিয়ামকে ডাক দিল, তবে ওর সাথে সবাই আসলো। জি আপু বলেন। আতিক কোথায় রে?
জানি না আপু, ও কোথায় গেছে আমাদের বলে যায়নি। ও আচ্ছা, যা তাহলে। আচ্ছা। বলেই ওখান থেকে চলে গেল সবাই। আজকে আমি ক্লাস করব না, আজকে বাসায় গিয়ে দেখি আতিক বাসায় আছে কিনা। আচ্ছা যা। তারপর মা ওখান থেকে বাসায় গেল। বাসায় গিয়ে নিজের বাসায় না গিয়ে আগে আতিকের বাসার সামনে গেল, কিন্তু বাসার সামনে গিয়ে দেখলো তালা মারা। তারপর মন খারাপ করে বাসায় গেল। কি রে, তুই আজকে কলেজ না করে বাসায় আসলি কেন? এমনি ভালো লাগছে না তাই। ও তাহলে রুমে যা। আচ্ছা মা, আন্টিরা গেছে কোথায়? ওরা আতিকের নানু বাসায় গেছে। তারপর মা তার রুমে চলে গেল আর আতিকের জন্য অপেক্ষা করতে লাগলো কবে আসবে। অন্যদিকে আতিকের নানুর বাড়িতে আতিকের ভাইয়ের বিয়ে ঠিক করে 2 দিন পর বাড়িতে আসলো। 1 সপ্তাহ পরে বিয়ে ঠিক করা হলো। এই 2 দিনে মা পাগল হয়ে গেছে আতিকের জন্য। প্রতিদিন কলেজে গিয়ে আতিকের বন্ধুদের কাছে জিজ্ঞেস করেছে আতিক আসবে কবে, কিন্তু আতিকের বন্ধুরা কিছু বলে না। যাই হোক, আতিক বাড়িতে আসলো। সকালবেলা সিয়াম কল দিল আতিকের কাছে। দোস্ত, আজকে আসবে না কলেজে? দোস্ত, আজকে আসবো না কলেজে, ভালো লাগছে না। আরে ভাই, এমনিতেই না বলে নানু বাড়ি গেছো, এখন যদি কলেজে না আসোস তাহলে আমরা কেউ তোর সাথে কথা বলবো না। এটা বলেই ফোন কেটে দিল সিয়াম। আরে ভাই শোন। আতিক দেখলো সিয়াম ফোন কেটে দিয়েছে। তারপরও আতিক কল দিল, কিন্তু কেটে দিচ্ছে সিয়াম। তারপর বাধ্য হয়ে কলেজে গেল। গিয়ে ওদের কাছে গেল আতিক। শালা, তোর জন্য একটু ঘুমাতেও পারলাম না। তুই কথা বলবি না শালা, না বলে নানু বাড়ি গেছোস কেন? আরে ভাই, রাগ করস কেন? আমি যেতে চাইনি, ভাইয়া জোর করে নিয়ে গেছে। ও, তোদের জন্য একটা সুখবর আছে। কি বল? সামনের সপ্তাহে ভাইয়ার বিয়ে। ওহ, তাই ভালো হয়েছে, সবাই মিলে মজা করতে পারবো। আচ্ছা, তোদের সবাইকে দাওয়াত, এবং তোরা কিন্তু সবাই আমার সাথে হেল্প করবি। আচ্ছা করব, যা। তবে তোকে একটা কথা বলার ছিল। বল, কি বলবি? আমার মনে হয় মাওয়া আপু তোকে ভালোবাসতে শুরু করেছে। আরে ভাই, বাদ দে তো এসব। দোস্ত, তুই বোঝার চেষ্টা কর। তুই এখান থেকে যাওয়ার পর প্রতিদিন মাওয়া আপু এসে তোর খবর জিজ্ঞেস করতো, কিন্তু আমরা বলিনি। শোন ভাই, তোরাই তো আমাকে ওর থেকে দূরে দূরে থাকতে বলেছিস। তুই তাই করবি, ওকে পাত্তা দিবি না, তোকে অনেক কষ্ট দিয়েছে। ভাই, ওকে বুঝিয়ে দিবি ভালোবাসার মানুষকে কষ্ট দিলে কেমন লাগে। তবে শোন, যাই করবি সাবধানে করবি, ভেবেচিন্তে করবি। আচ্ছা ভাই, ওই দেখ মাওয়া আপু আসছে। আতিক পিছনে তাকিয়ে দেখলো সত্যিই মা আসছে কলেজে। আতিক একবার তাকিয়ে চোখ সরিয়ে নিল। আরে ভাই, আসুক, আসলে আমাদের কি, আমরা আমাদের মতো থাকবো। ওকে। অন্যদিকে মা কলেজে প্রবেশ করে ওর বান্ধবীদের কাছে গেল। মামা, তোর জুনিয়র রোমিও এসেছে কলেজে। কি বলছিস, সত্যি এসেছে? ওই যে ওর বন্ধুদের দিকে তাকিয়ে দেখ। মা পিছনে তাকিয়ে দেখে আতিক তার বন্ধুদের সাথে কথা বলছে।